নমস্কার। অঙ্গনার অঙ্গনের শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, নারীদের স্বাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের দেশ ভারতবর্ষে বহু বছর ধরে নানা ধরনের আন্দোলন সংগঠিত হয়ে আসছে। তার পাশাপাশি নারীদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেবার লক্ষ্যে কিন্তু বিভিন্ন ধরনের আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে। আজকে অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি যে 33% যে মহিলা সংরক্ষণের বিষয়টি, সেটি কিন্তু আমাদের আজকে গর্বিত করে। আর ঠিক এই ভাবনা নিয়েই আমাদের আজকের এই আলোচ্য বিষয়বস্তু। আমাদের সাথে আজকে যিনি আমাদের দূরদর্শনের পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসুন তার সাথে আপনারা আলাপ করিয়ে দিই। রয়েছেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ মিস্টার অমিয় কান্তিনাথ। নমস্কার স্যার, স্বাগত আপনাকে। নমস্কার স্যার, কেমন আছেন বলুন? আছি ভালো। আজকে হ্যাঁ, অবশ্যই এর আগেও আপনার সাথে যে একটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছিল, ভীষণ ভালো ভালো কথা আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম। আজকে যে গুরুত্বপূর্ণ অত্যন্ত একটি বিষয়, যে মহিলা সংরক্ষণ, সেই বিষয়টি নিয়েই আপনার কাছ থেকে প্রথমে শুনব। মহিলা সংরক্ষণের যে ব্যাপারটা, সেটা কিন্তু এমনি এমনি আসেনি। অ্যাকচুয়ালি আমাদের সমাজে আমরা সেই আদিকাল থেকে দেখা যাচ্ছে কি যে আপনার মহিলারা যে তাদের সমাজে যে যোগ্য যে মর্যাদা সেটা পাচ্ছে না। সর্বদাই মহিলারা একটা সাবসার্ভিয়েন্ট বা একটা সেকেন্ড স্টেজ সিটিজেন টাইপের চলে এসছে আর কি, যেটা একদম হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে এটাই দেখি আর কি। যেমন ধরুন এই যে মেয়েরা যে ডিসক্রিমিনেটেড হয়ে আসছে, যেমন ধরুন গার্ল চাইল্ড বয় চাইল্ড, এটা একটা ব্যাপার আছে। এটা থেকে গার্ল চাইল্ডের প্রেফারেন্সটা কম, সবাই মেল চাইল্ড চায় আর কি। তো এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে আপনার যে এই যে মেল চাইল্ড প্রেফারেন্স, এটা থেকে কি হয়, একদম ইনিশিয়াল জন্ম থেকেই মেয়েদের প্রতি একটা ডিসক্রিমিনেশন চলে আসতে থাকে, যেটা প্যারেন্টস হোক আর আত্মীয় স্বজনই হোক বা সোসাইটি হোক, বা যেমন এটা থেকে। এবং ফিমেল ইনফেন্টিসাইড যেটা বা ভ্রূণ হত্যা, মেয়ে ভ্রূণ হত্যা, এটা আরেকটা ভাইস অফ দ্য সোসাইটি আর কি। এটা আরেকটা ব্যাপার। আরেকটা হচ্ছে যেমন হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেস, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি অনেক জাজমেন্ট কেস মামলা হয়েছে। তারপরে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়, এবং পার্টিকুলারলি রিলেটিং টু সেক্সুয়াল ওরিয়েন্টেশনে আর কি। তো এটা আরেকটা হচ্ছে। তারপর ক্রাইম এগেনস্ট ওমেন, যেটা এটা তো একদম অল পারভেডিং, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ক্রাইম এগেনস্ট ওমেনের যে রেশিও, এটা কিন্তু কমছে না, বরং বাড়ছে দিন দিন, ক্রাইম এগেনস্ট ওমেন। তারপরে সেক্সুয়াল ভায়োলেন্স যেগুলি প্রতিদিনই আমরা পত্রিকা খুললে দেখতে পাই যে সেক্সুয়াল ভায়োলেন্স। তারপরে আছে আপনার এই ডাউরি ইস্যু, ডাউরি প্রহিবিশন বা পণ প্রথা যেটা, এটা কিন্তু সেই আদিকাল থেকে চলে আসছে, এবং এখনও এটা নিয়ে অনেক অ্যাওয়ারনেস হচ্ছে, অনেকে আইনও আছে। কিন্তু ডাউরির যে ইস্যুটা, এটা কিন্তু খুবই বার্নিং, এবং এখনও বার্নিং এটা ডাউরি প্রহিবিশন অ্যাক্ট। তারপরে আছে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, বা এই যে শ্বশুর বাড়িতে মেয়েদের যে অবস্থা, নানা ধরনের মানসিক অত্যাচার, দৈহিক অত্যাচার, অনেক কিছু এগুলি আর কি। এগুলি অনেক লিডিং কেস, যেটা দেবযানী কেস, যেটা নিশ্চয়ই জানবেন যে দেবযানী বণিক হত্যা, যেটা এটা ডাউরি আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের বা ডাউরির একটা জ্বলন্ত কেস আর কি, বার্নিং কেস। তারপরে আছে আপনার প্রস্টিটিউশন, যেটা প্রস্টিটিউশনের যে ইস্যুটা, এটা কিন্তু মেয়েরা এটা থেকে কিন্তু সোসাইটি এখনো পুরা রিলিফ দিতে পারেনি, নারী সমাজকে আর কি। প্রস্টিটিউশনটা কিন্তু চলে আসছে, এবং এটা একটা র্যাকেট, এবং এটা একটা ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে ব্যাপারটা। তো প্রস্টিটিউশনের যে ইস্যুগুলি, এগুলি থেকে নারীদের প্রতি যে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে। বা আরেকটা হচ্ছে আপনার যেটা কালার প্রিজুডাইস, এই যে কালার অফ স্কিন, এটা কিন্তু মেয়েদের এটা অল ওভার ওয়ার্ল্ড এটা কিন্তু একটা ইস্যু। পার্টিকুলারলি আমাদের সোসাইটিতে বা ইন্ডিয়ান সোসাইটিতে মেয়েরা যে ফর্সা এবং নন ফর্সা যে এই ইস্যুটা, এটা কিন্তু সব সময় থাকে। ফর্সা মেয়েরা সব দিকে প্রেফারেন্স পায়, কিন্তু যারা
তা নয়, তারা কিন্তু ডিসক্রিমিনেটেড হয়ে আসছে। এবং আপনি যে কোনো ব্যাপারে বলুন, সেটা বিয়ে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, কেরিয়ার অপশনে বলুন, বা কর্পোরেট সেক্টর, যেমন আপনার বা এই যে আপনার এভিয়েশন সেক্টর, যেমন এই যে আপনার এই প্লেনে যে ইয়ে হয় আপনার কি বলে এয়ারোস্টেস, এটা কিন্তু বিউটি ইজ এ মেইন ক্রাইটেরিয়া। এতে গিয়ে কি হচ্ছে, মানে এই যে মেয়েরা মানে সুন্দর, যদি সুন্দরী না হয় তাহলে তার মানে এটা হচ্ছে না। এই জিনিসটা মানে দেখা যাচ্ছে গুণের দিক থেকে, মানে গুণের বিষয়টাকে গুরুত্ব কম দিয়ে, গুণ হলে হবে না, এটা রূপ লাগবে। তো এই যে জিনিসটা, এটা আর কি। এবং এটা মানে সোসাইটিতে এমনভাবে, আমাদের সোসাইটিতে মানে এটা মানে ঢুকে গেছে আর কি, এটা মানে খুবই ইয়ের ব্যাপার আর কি। সেই স্যার, বিভিন্ন টপিক বিষয়গুলো নিয়ে তো আপনি উল্লেখ করছেনই। আমরা যদি বলি, আপনি বলছিলেন যে এটা বহু আগে থেকেই এটা নিয়ে শুরু হয়েছে, জল্পনা কল্পনা আলোচনা যাই বলি, সেটা মোটামুটি কবে থেকে বা কতদিন ধরে? এটা তো ইন্ডিপেন্ডেন্সের আগে, মানে আমাদের যে আপনার ব্রিটিশ পিরিয়ড থেকে কিন্তু এই ডিসক্রিমিনেশনটা চলে আসছে। যেমন ব্রিটিশ পিরিয়ডে যেটা বার্নিং ছিল যে সতী প্রথা, যেগুলো সতী প্রথা কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশের যে গভর্নমেন্ট, এটাই কিন্তু মানে এটা স্টপ করেছিল এই সতী প্রথাটা আর কি। এটা মানে অন্তত ব্রিটিশ রাজের সময় আর কি। তো সতী ছিল মানে কি, তখন থেকেই ডিসক্রিমিনেশন চলে আসছে, স্বামীর সঙ্গে স্ত্রীকেও দাহ করা হবে, এই যে জিনিসটা। তো ওই পিরিয়ড থেকে এটা চলে আসছে। তারপরে ব্রিটিশ গেল, এরপরে ইন্ডিয়ান যে ইন্ডিপেন্ডেন্স, যেটা 1947, তারপর থেকে কিন্তু যখন আমাদের যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি হলো, তখন থেকে কিন্তু এই মহিলা যে সংরক্ষণের বিষয়টা কিন্তু চলে আসছে। এবং এটা অ্যাক্টিভ হয়েছে ধরুন 1996 থেকে, মানে এখন থেকে ধরুন মানে প্রায় 25-30 বছর আগে। তো তখন থেকে 96-এ কিন্তু এই বিলটা প্রথম মানে ইয়ে হয়েছিল, টেবলড হয়েছিল পার্লামেন্টে। কিন্তু যেহেতু মানে পার্লামেন্ট ডিসলভ হয়ে যায়, এটা হয়নি। এরপরে এটা এমনিতেই থাকে। তারপরে 2003, 2005-06 এরকম পিরিয়ডে এটা কিন্তু আবার ইয়ে হয়েছিল। 2002, 2003-তে আবার বিলটা মানে পার্লামেন্টে ফ্লোট হয়েছিল, কিন্তু তখনও এটা পাস হয়নি। 2010-এ এটা পাস হয়েছিল রাজ্যসভাতে, হাউস অফ ইয়েতে আর কি, রাজ্যসভাতে, কিন্তু এটা মানে লোকসভাতে হয়নি, এর আগেই ইয়ে হয়ে যায় আর কি। তারপরে সেই মানে 2023-তে হলো আর কি, যেটা সেপ্টেম্বর 2023-তে হলো। তো স্যার, এতগুলো বছর কি মনে হয় বিলম্ব হওয়ার কারণগুলো কি, নেপথ্যে কি কারণ ছিল? বিলম্ব হওয়ার কারণ এটাই হচ্ছে যে এটা নিয়ে অ্যাকচুয়ালি মানে মানুষের মানে জনগণের মধ্যে সেরকম অ্যাওয়ারনেস আছে ঠিকই, কিন্তু এটা নিয়ে যে স্ট্রং যে মুভমেন্ট, এটা ছিল না আর কি। আর প্লাস এটা তো ধরুন পার্লামেন্ট মানে কি পলিটিক্যাল পার্টির ইনভলভমেন্ট আছে, তো পলিটিক্যাল পার্টির মধ্যেও কিন্তু এটা নিয়ে খুব একটা মানে স্ট্রং সেরকম মোবিলাইজেশন ছিল না, যার ফলে এটা হয়নি আর কি এতদিন। আচ্ছা, তাহলে এবার যে বিলটি আইনিভাবে প্রণীত হলো, সেই বিলটি নিয়ে একটু শুনবো স্যার। বিলটি হচ্ছে ওমেন রিজার্ভেশন বিল 2023 আর কি। তো এটার যে মেইন যে ফিচারটা আর কি, এটা হচ্ছে মানে আপনার এই যে পার্লামেন্টে দ্যাট ইজ হাউস অফ পিপল, যেটা লোকসভাতে এটার প্রভিশনটা হচ্ছে লোকসভাতে 33%, মানে 1/3 মানে মহিলাদের জন্য রিজার্ভ থাকবে সিট। এটা হচ্ছে একটা প্রভিশন। আর আরেকটা হচ্ছে আপনার এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা বিধানসভাতেও সেম 33% উইল বি রিজার্ভ ফর ওমেন। এই দুইটাই মেইনলি, কিন্তু রাজ্যসভাতে না, বা এই যে লেজিসলেটিভ কাউন্সিল আরও কোনো মানে স্টেটে আছে, ওখানে ওটা হবে না, শুধু হবে আপনার এই লোকসভা এবং অ্যাসেম্বলিতে। সেই ক্ষেত্রে স্যার আমরা এসটি, এসসি এবং ওবিসি এই বিষয়টি নিয়েও কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি। তো সেই বিষয়টিকে এবং এই যে বিষয়টি 33%, সেই বিলটির একটু তাৎপর্যটা একটু শুনুন। তাৎপর্যটা হচ্ছে এটা মানে মেইনলি হচ্ছে আপনার যে তাৎপর্যটার ব্যাপারটা, এসসি এসটি তো ধরুন এসসি সিট রিজার্ভেশন এগুলো তো অলরেডি আছে, যেমন ত্রিপুরাতেও আছে এসসি রিজার্ভ ফর এসসি এসটি এরকম আছে। আর যেটা বিলের যে সিগনিফিকেন্সটা আর কি, এটা হচ্ছে আপনার যেমন ধরুন আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি যে বিলটির তাৎপর্য, সেটি একটু বিস্তারিত হচ্ছে। যেমন কনস্টিটিউশনে আর্টিকেল 15-এ বলা আছে যে নান উইল বি ডিসক্রিমিনেটেড অন হিজ সেক্স, ক্রিড, কাস্ট অর রিলিজিয়ন। সেক্স, ক্রিড, কাস্ট, রিলিজিয়নে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। তো আর্টিকেল 15-এ অলরেডি এটা আছে, কিন্তু এটাকে এক্সিকিউট করা যেটা, এটা হচ্ছে মানে
ইট ডিপেন্ডস অন দি উইল অফ দ্য মানে পিপল এবং উইল অফ দ্য গভর্নমেন্ট। তো আর্টিকেল 15-এর যে বলা আছে এটাকেই এটা মানে কাজটা করা হচ্ছে আর কি। আর হচ্ছে আপনার আর্টিকেল 39-এ আছে, 42-তে আছে যে মানে ইয়ে করতে হবে, মানে গভর্নমেন্ট উইল টেক স্টেপ ফর আপলিফমেন্ট অফ ওমেন বা চিলড্রেন ওমেন, মানে স্পেশাল ইয়ে দিতে হবে আর কি, কেয়ার। তারপরে যেমন ওমেনকে তার ফুল পটেনশিয়ালটা যাতে উনি ডেভেলপ করতে পারে এই জন্য গভর্নমেন্ট স্টেপ নেবে, যেটা আর্টিকেল 39 আর 42-তে আছে আর কি। প্লাস আছে আপনার ম্যাটারনিটি বেনিফিট, যেটা ওটার জন্য ওটা কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে আর্টিকেল ইয়েতে আপনার 40 ইয়েতে আর কি, এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যে ওইটাতে আছে আর কি। তো মেইনলি মানে ইকুয়ালিটি, মানে যাতে মেল ফিমেল ইকুয়াল ইয়েতে থাকতে পারে, মানে স্ট্যাটাসে আর কি, এই জন্যই এটা মেইনলি ইকুয়ালিটি, টু এস্টাবলিশ ইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড ওমেন। এটার জন্যই এই এতগুলি মানে ব্যাপার স্যাপার আর কি। তো সেই বিষয়ে নিশ্চয়ই স্যার পক্ষে এবং বিপক্ষে কিছু তো যুক্তি রয়েছে, সেগুলো কি রকম? বিলটার উপরে যখন ডিবেট হয়েছিল আর কি, তো পক্ষের ডিবেটটা ছিল যেমন ধরুন বলছে যে এই যে একটা আছে আপনার এই গ্লোবাল জেন্ডার ইন্ডেক্স রিপোর্ট, যেটা মানে গ্লোবালি যেটা হয় আর কি, অল ওভার ওয়ার্ল্ডে একটা ইয়ে হয় আর কি, মানে সার্ভে হয়। সার্ভেতে দেখা গেছে যে ইন্ডিয়া মানে 146 কান্ট্রির মানে এটা সার্ভে হয়েছে আর কি। এতে কিন্তু ইন্ডিয়ার পজিশনটা কিন্তু খুব ভালো নেই। এটা ইন্ডিয়া আছে আপনার 127, মানে 127th র্যাঙ্কে আছে, মানে নিচের দিকেই আছে। তো এতে গিয়ে দেখা গেছে কি মানে মহিলাদের যে অবস্থান, ও মানে ইন টার্মস অফ দি ওয়ার্ল্ড সিচুয়েশন, মহিলার অবস্থান কিন্তু ইন্ডিয়াতে মানে অতটা মানে ইয়ে নয়, মানে উৎসাহবঞ্জক নয় আর কি। এই জন্য এটা হচ্ছে একটা গ্রাউন্ড যে সুতরাং আমাদের কি করতে হবে, মানে ফেভারে আর্গুমেন্ট আর কি, আমাদেরকে মহিলাদের জন্য রিজার্ভেশন আনতে হবে। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে যে মহিলাদেরকে যদি তাদেরকে মানে প্রপারলি মানে ইয়ে করতে হয়, ইমপ্রুভ করতে হয় তাদের কন্ডিশন, তাহলে মানে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট করতে হবে। তো পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট করতে হলে মেইলের সঙ্গে তো এমনিতে যদি সে প্লেইনলি সে কম্পিট করে তাহলে মহিলারা কিন্তু পারবে না, কারণ তাদের আরও অনেক মানে ড্রব্যাক রয়ে গেছে। সুতরাং তাকে রিজার্ভেশন দিয়ে মানে তুলতে হবে উপরে, এটা হচ্ছে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট। আরেকটা হচ্ছে কি দেখা গেছে যে পঞ্চায়েত লেভেলে কিন্তু অলরেডি 1/3 রিজার্ভেশন আছে অলরেডি। পঞ্চায়েত বা আপনার এই যে গভর্নমেন্ট যে আরবান বডিগুলি আছে এগুলো কিন্তু 30% রিজার্ভেশন অলরেডি পেন্ডিং। এবং দেখা গেছে কি যে ওখানে মানে মহিলাদের পারফরমেন্স খুব ভালো, যারা মহিলা ক্যান্ডিডেট আছে তারা খুব ভালো পারফর্ম করছে। এবং এই যে পার্টিকুলারলি আপনার যে গ্রাসরুট লেভেলে, ভিলেজ লেভেলে, পঞ্চায়েত লেভেলে মহিলা কিন্তু এই যে লিকার মিনিস যেটা আর কি, এই যে নেশা মুক্তির ব্যাপারে কিন্তু মহিলাদের ভূমিকা কিন্তু খুবই প্রশংসনীয়। এবং এতে দেখা গেছে যদি আরো লার্জার স্কেলে মহিলাদের জন্য রিজার্ভেশন হয় তাহলে মানে এটা খুবই ভালো হবে। এগুলি হচ্ছে মানে ফেভারের আর্গুমেন্ট আর কি। আর যে ডিসিশন মেকিং বডি, যেমন যেটা বলুন পঞ্চায়েতে বলুন বা আরবান বডিতে বলুন বা লেজিসলেচারে বলুন, ডিসিশন মেকিং বডিতে যদি মহিলাদের পার্টিসিপেশন বেশি থাকে তাহলে মহিলাদের কল্যাণকর যে ব্যাপারগুলি ওইগুলি প্রাধান্য বেশি পাবে। মানে যেটা পুরুষ যদি অল ম্যান ওরিয়েন্টেড হয় তাহলে অতটা হবে না। এই আর্গুমেন্টগুলি হচ্ছে মানে ফেভারে আর কি। আর এটার এগেনস্টে যারা আর্গু করেছে তারা বলেছে, বা বিরোধীরা যারা বলেছে, তারা বলেছে যে কনস্টিটিউশন বলছে ইকুয়াল, দেয়ার উইল বি ইকুয়ালিটি বিটুইন অল সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। সুতরাং এখানে মেয়ে ছেলের কোনো ব্যাপার নেই, সবাইকে ইকুয়াল ট্রিট করতে হবে। সুতরাং মহিলাকে রিজার্ভেশন দেওয়া ঠিক হবে না, তাহলে তো ইকুয়ালিটির কনসেপ্টটা রইল না। এটা হচ্ছে তাদের ফার্স্ট আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে যেমন ধরুন অলরেডি রিজার্ভেশন আছে, এসসি এসটি কাস্টের উপরে রিজার্ভেশন আছে, আপনার ফিজিক্যালি এর উপরে আছে। তো সুতরাং আবার মহিলাদের উপরে রিজার্ভেশন করলে কি হবে, জিনিসটা মানে ক্লামজি হয়ে যাবে। সুতরাং মহিলাদের জন্য সেপারেট রিজার্ভেশনের দরকার নেই। আর থার্ড আর্গুমেন্ট করছে কি যে না, এটাতে কি হবে, মহিলাদের জন্য রিজার্ভেশন করা হয় তাহলে মহিলাদেরকে তুমি অলরেডি ব্র্যান্ডেড করে দিলে যে তারা ব্যাকওয়ার্ড। সুতরাং এই যে তাদের মানে মহিলা হিসেবে আলাদা করে চিহ্নিতকরণ, সেই অর্থে করা হচ্ছে ওরা ব্যাকওয়ার্ড। এই যে তাদেরকে আমি স্টিরিওটাইপ করলাম, এতে গিয়ে কিন্তু তাদের উন্নতি হবে না। এটা তাদের আর্গুমেন্ট আর কি, প্রপার মানে ডেভেলপমেন্টটা হবে না। আরেকটা বলছে যে না, এই যে এতে কি হবে, মানে পারপিচুয়েট, মানে তার মহিলাদের যে আনইকুয়ালিটিটা এটা একদম পার্মানেন্ট হয়ে যাবে যদি রিজার্ভ থাকে।
এটা বলছে আর কি। আরেকটা বলছে যে না, এই যে আপনার এই রিজার্ভ সিটে কি হবে, মহিলা রিজার্ভ যদি হয় তাহলে, আর এটা রিজার্ভেশনের যে প্রভিশনটা এটাতে কিন্তু আরেকটা আছে, আপনার এটা বাই রোটেশন হবে। যেমন সাপোজ ধরুন বাজারঘাট কনস্টিটিউয়েন্সি, সাপোজ এটা রিজার্ভ ফর লেডি হলো, সাপোজ 2003 ইলেকশনে, নেক্সট 5 ইয়ার্স পরে যখন হবে কিন্তু এটা রোটেশন হবে, এটা কিন্তু আবার মহিলা রিজার্ভেশন নাও থাকতে পারে। আর এটাতে ধরুন যেটাতে ধরুন মেইল আছে এটাও কিন্তু রোটেশনে আবার ফিমেল আসতে পারে। এতে কি হবে, যারা মেইল মানে ক্যান্ডিডেট ওরা তার কনস্টিটিউয়েন্সিতে ফুল অ্যাটেনশন দিতে পারবে না, কারণ সে জানে হয়তো এমন হতে পারে 5 বছর পরে উনি এটা পাবে না, এখানে মহিলা এসে যাবে। তো এতে কি হবে, মানে উনি যে তার যে কনস্টিটিউয়েন্সিতে যে কনসেন্ট্রেশনটা এটা দিতে পারবে না, এটা ওরা আর্গু করছে আর কি, যারা এগেনস্টে। মোটামুটি এইগুলি মানে এগেনস্টে ছিল আর কি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে কিন্তু এটা মানে খুবই মানে লার্জ মানে লার্জ স্কেল ভোট পেয়েছে আর কি। এটা শুধুমাত্র 2 জন এমপি এটার এগেনস্টে ভোট দিয়েছে। একটা হচ্ছে আপনার ওই যে আসাদুদ্দিন ওবেসি এআইএম পার্টির, উনি এআইএম এর 2 জনই শুধু এগেনস্টে ভোট দিয়েছে, আর কেউ এগেনস্টে দেয়নি। আচ্ছা, আসলে দেখতে গেলে তো এই বিষয়গুলো নিয়ে বহু বছর ধরেই এই সমস্ত যা মহিলাদের এই সংরক্ষণের বিষয়টি নিয়ে বহু চর্চা, বহু আলোচনা, সমস্ত কিছু। তো আজকে সমস্ত দিনগুলো পেরিয়ে এই জায়গায় এসে আমরা পৌঁছেছি। তো কি মনে হয় এই সমস্ত যেগুলো বিলগুলো গ্রহণ করা হয়েছে এই মুহূর্তে, সেগুলো আগামী দিনে কতটা কার্যকরী হবে? এটা বিল যখন হয়েছে তো কার্যকরী তো হবেই, কার্যকরী হবে, হয়তো বা একটু টাইম লাগবে, এটার আরও কিছু ফর্মালিটি আছে। এগুলি মানে হলে পরে যে আপনার এই যে ডিলিমিটেশন, যেটা ওই যে হবে রোটেশনে যেগুলি করবে, এগুলি করতে গেলে কিন্তু ডিলিমিটেশনের ব্যাপার আছে, কোন কনস্টিটিউয়েন্সিটা মহিলাদের জন্য হবে, এগুলি করতে টাইম লাগবে। এই জন্যই তো মানে একটা সেকশন বলছে যে তুমি তাড়াতাড়ি তুমি বিল নিয়ে নিলে, তুমি পপুলারিটি বা ক্রেডিট নিয়ে নিলে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি অন গ্রাউন্ড যে মানে এটার যে বাস্তবায় রূপান্তরিত করা, যেটা এটা তাড়াতাড়ি করার জন্য মানে ইয়ে করছে আর কি, টাইমকে একটু লাগবেই। যে স্যার যে কথাটি আপনি বলছিলেন যে এই যে বিলটি নিয়ে মাত্র 2 জন এর বিরোধিতা করেছে আর বাকি সবাই তার সপক্ষে কথা বলেছে। আমি যদি আপনার সেই প্রসঙ্গে ব্যক্তিগত অভিমত জানতে চাই যে আপনি কি বলবেন? না, আমি বলবো যে এগেইনস্টে যে আর্গুমেন্টগুলি করেছে এগুলি কোনো মানে এই আর্গুমেন্টগুলি কিন্তু অ্যাকচুয়ালি মানে ইয়ে না, মানে আর্গুমেন্টগুলো সাবস্টেন্স নেই। কেন না, এই যে আপনার রিজার্ভেশন সেই অর্থে যুক্তিসঙ্গত না, এই জন্য বলছি যে যারা হাজার হাজার বছর ধরে, যেমন এটা মহিলাই বলুন আর আদার্স ব্যাকওয়ার্ড বলুন বা এসসি এসটি বলুন, আমরা যদি প্র্যাকটিক্যাল আমাদের সোসাইটিতে চিত্র দেখে, আজকে ত্রিপুরার কোথায় ধরুন, যারা এসটি বা এসসি রিজার্ভ যারা আছে, আপনি তাদের ইকোনমিক কন্ডিশনটা দেখুন, আজকে থেকে 50 বছর আগে কি ছিল আর এখন কি ছিল, আমরা একদম দেখতেই পাচ্ছি মানে কিরকম ইমপ্রুভ হয়েছে। আজকে ত্রিপুরার যারা ট্রাইবেল মানে 50 বছর আগে কি ছিল আর এখন দেখুন, এখন কিন্তু ওরা মানে জেনারেল থেকে অনেক এগিয়ে গেছে, ফিনান্সিয়ালি এবং আদারওয়াইজ অলসো পলিটিক্যালি, সোশিয়ালি সব দিকে ইমপ্রুভমেন্ট হয়েছে। সুতরাং একটা ব্যাপারে যদি আপনি একটা মানে স্টেপ নেন আর কি, এটার কিন্তু মেরিটস ডিমেরিটস দুটাই থাকবে। যেমন মোবাইলের মেরিটসও আছে, ডিমেরিটসও আছে। মোবাইল আপনাকে যদি আপনি প্রত্যেকটা জিনিসের মেরিটস ডিমেরিটস আছে, কিন্তু আমাকে দেখতে হবে এটা লং টার্ম বেনিফিটটা কি হবে। এবং এই যে রিজার্ভেশন, এটা কিন্তু একদম পার্মানেন্ট না, এটা একটা স্টেজ পরে এটাকে স্টপ, যেমন এটাতে বলছি আফটার 15 ইয়ার্স এটাকে আবার রিভিউ করা হবে, এই যে মহিলা রিজার্ভেশন। সুতরাং আমি এটার ফেভারেই, মানে রিজার্ভেশন হলেই ভালো, তাহলে অ্যাকচুয়ালি মানে আপনার ডেভেলপমেন্টটা হবে। এরপরে যখন ইকুয়াল হয়ে যাবে তখন চেঞ্জ করে দেবে, অসুবিধা তো নেই। স্যার, অনুষ্ঠানের শুরুতে মানে অফলাইন এতে আপনি বলছিলেন একটা সেক্স বিষয়গুলোতে যে পুরুষ নারী এই বিষয়টা নিয়ে একটু কথা বলছিলেন, সেটি একটু শুনব। পুরুষ নারী যেমন ধরুন অনেক ধরনের স্টিরিওটাইপ আছে, যেমন পুরুষ বা যে মেল চাইল্ড যেটা বা পুরুষদের যে প্রাধান্যতা, এটা কিন্তু মানে এমন একটা সময় ছিল ইন্ডিয়াতে যে পার্সন, আমি এটা ইয়েতে পড়েছিলাম, এটা আর্টিকেলে আর কি, যে ইন্ডিয়াতেই ধরুন আফটার ইন্ডিপেন্ডেন্স, ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স মানে একজন মহিলা মানে সে অ্যাডভোকেসির জন্য হাইকোর্টে মানে ইয়েতে বার কাউন্সিলে অ্যাপ্লাই করেছিল আর কি।
তে বার কাউন্সিলের রুলে আছে যে এনি পারসন হু হ্যাজ সো অ্যান্ড সো কোয়ালিফিকেশন হি ক্যান অ্যাপ্লাই ফর সো অ্যান্ড সো মানে মেম্বারশিপ আর কি। কিন্তু এই যে পারসন কথাটা নাকি তখনের যুগের ইন্টারপ্রিটেশন ছিল, মানে ইভেন কোর্টেরও ছিল বা লেজিসলেচারেরও ছিল বা এক্সপার্টদের ছিল, যে পারসনের মধ্যে নাকি মহিলা আসে না, পারসন মিনস অনলি মেল। এই জিনিসটা ছিল কিন্তু এক সময়, এবং ফার্স্ট এটা ইন্ট্রোডিউস হয়েছিল আপনার এলাহাবাদ হাইকোর্টে, যে না পারসন নট অনলি মেল, পারসন ইনক্লুডস ফিমেল অলসো। তো এই যে ডিসক্রিমিনেশন কিন্তু তখন থেকে চলে আসছে। যে সুতরাং এই যে এটার জন্যই মানে এই যে মানে সোসাইটির মধ্যে যেটা একটা এমবিডেড হয়ে গেছে, এই জিনিসটাকে রিমুভ করার জন্য এই রিজার্ভেশনের এটা আসছে। বা আরও সমাজের যেগুলি মানে আরও যে ভাইসগুলি, যেমন ধরুন কালার প্রিজুডাইস যেটা আমি বললাম, বা মুসলিম সোসাইটিতে দেখুন ট্রিপল তালাক, বা আপনার রাইট টু প্রপার্টিতে কিন্তু মহিলাদের সমান অধিকার নেই। ট্রিপল তালাক মানে কি, এটা ওয়ান সাইডেড, যদি হাজবেন্ড 3 তালাক বলে দেয় তাহলে হাজবেন্ড হয়ে গেল। তো এই যে জিনিসটা, এটা কিন্তু ডিসক্রিমিনেটরি এগেইনস্ট উমেন। বা প্রপার্টিতে কিন্তু মহিলারা, মুসলিম মহিলারা কিন্তু মেইলের সমান পায় না, পার্ট পায় না, ওরা হাফ। যদি ছেলে মেয়ে থাকে, মেয়ে হাফ পাবে, ছেলে পাবে এর ডাবল। তো এই যে জিনিসটা, এটা কিন্তু আরেকটা ইস্যু মহিলাদের ক্ষেত্রে আর কি। তারপরে রিলিজিয়াস রাইট অনেক, যেমন আমরা এই যে সাবরিমালা মন্দিরের যে এটা দেখলাম, সুপ্রিম কোর্ট অব্দি গেল, সাবরিমালাতে কি বলছে যে না ওইখানের মানে মন্দিরের বা আরও অনেক আছে যে মহিলাদের এন্ট্রেন্সটা রেস্ট্রিক্টেড। এটা একটা যেমন রিলিজিয়াস রাইট, অথচ কনস্টিটিউশনে বলছে কি অল পারসন উইল হ্যাভ রাইট টু প্র্যাকটিস হিজ রিলিজন অর হার রিলিজন অন হিজ ওন চয়েস। তো এটা একটা রিলিজিয়াস রাইট। বা এই যে সেক্স রেশিও যেটা, মানে মহিলা পুরুষের যে মানে আর কি পার্সেন্টেজ, এটা কিন্তু ইন্ডিয়ার খুব একটা ভালো নেই, এবং পার্টিকুলারলি ইন্ডিয়ার ভালো নেই। আর ইন্ডিয়াতে আপনার নর্থ ইন্ডিয়া যেমন ধরুন চণ্ডীগড়ের সবচেয়ে সেক্স রেশিও খারাপ, মানে ওইখানে বিয়ের জন্য মানে মেয়েই পাওয়া যায় না, এরকম অবস্থা। তো আর সেক্স রেশিওতে মানে বেটার হচ্ছে ইন্ডিয়াতে আপনার কেরালা হচ্ছে মানে উপর দিকে আছে, আর নিচের দিকে আছে যেমন ধরুন এই যে চণ্ডীগড় বা এরকম কিছু আর কি, বা নর্থ ইস্টেও আছে, যেমন টাগাল্যান্ডে কিন্তু সেক্স রেশিও খারাপ। আমরা এই ক্ষেত্রে হরিয়ানার নামটা উচ্চারণ করতে পারি, হরিয়ানা বা ওই সাইডটা বেশি আর কি খারাপ। আর আপনার ইয়েতে ত্রিপুরাতে তো 961, 100 এগেইনস্ট 961, মানে 1000 যদি হয় মেল, তাহলে আপনার ফিমেল হচ্ছে আর কি। তো সেক্স রেশিওর যে ব্যাপারটা, এটা থেকে কিন্তু এটা মহিলা রিজার্ভেশনের প্রশ্নটা আসে, কারণ এই যে ফিমেল ইনফ্যান্টিসাইড যেটা হচ্ছে মানে আপনার ভ্রূণ হত্যা, এটা থেকেও আসছে। তারপরে যেমন আপনার ধরুন এই যে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ, মানে ডোমেস্টিক লাইফে আমরা কি সাংসারিক কাজে দেখবেন মহিলা এবং পুরুষের যে এটা কিন্তু ইভেন না, মানে ইকুয়াল না। যেমন সংসারের যত মানে ঝামেলাপূর্ণ যে ডিউটিগুলো কিন্তু মহিলাকে করতে হয়, যদি মানে ওয়ার্কিং ওম্যান হয়, কিন্তু কিছু কিছু জিনিস এমন ভাবে স্টিরিওটাইপ করা আছে, এটা মেয়েকেই করতে হবে, কিন্তু হয় প্রশ্ন হচ্ছে হয় কেন পুরুষ কেন করবে না? এই যে জিনিসটা, এটা থেকে মানে যারা মানে ফিমেল অ্যাক্টিভিস্ট যারা, তারা এই কোশ্চেনগুলো তুলছে আর কি। সেই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা আমাদের ঘর থেকে শুরু করতে পারি, ঘর থেকে সেই তাহলে হয়তো এই বিষয়গুলো যেগুলো আমাদের সঠিক অর্থে রূপায়ণ করা সম্ভব হবে। আসলে আলোচনার অনেকগুলো বিষয় তো থেকেই যায়, কিন্তু সময়ের কাছে আমরা বাঁধা। তো আজকের অনুষ্ঠানের আমাদের এখানে ইতি টানতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ স্যার, এতক্ষণ আপনি আমাদের সাথে ছিলেন। দর্শক বন্ধুরা, আপনাদের কাছ থেকে এই মুহূর্তে আমরা বিদায় নেব। আপনারা শুনছিলেন যে 33% মহিলা সংরক্ষণ নিয়ে আমাদের শ্রদ্ধেয় স্যার ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন এবং আমাদের জানালেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।